হামলা মামলায় তারেক রহমান, বাবর সহ সব আসামি খালাস। হাইকোর্টের চার্জশিটও অবৈধ ঘোষণা। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার 1600 কোটি ডলার। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে প্রাথমিকে নতুন পাঠ্য বইয়ে, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং দীর্ঘ 9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু। প্রথমবারের মতো ট্রাভেল পাসে 653 পর্যটকের যাত্রা, স্বস্তি ব্যবসায়ীদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। পরিকল্পিতভাবে বিদেশি শক্তি ব্যবহার করে 21শে আগস্ট হামলা ঘটানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ফাঁসাতেই আওয়ামী লীগ সরকার গল্প সাজায় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21 আগস্ট হামলা মামলা থেকে খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, রাজনৈতিকভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই 21শে আগস্টের ঘটনায় নাটক সাজানো হয়। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। এদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবেলা করে শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে, চলে আসবেন। উনি তো সব মামলা ইচ্ছা করলে তো অনেকের মামলা খারিজ করে দিয়েছেন একটা সরকারি অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে, সেটা উনি করতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন কোর্টের মাধ্যমে, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে, আইনের শাসন যে বলতে যেটা আমরা বোঝাই, সেইভাবে মামলাগুলো শেষ করে উনি চলে আসবেন। বাংলাদেশকে ভারত সুনজরে দেখে না উল্লেখ করে নেতারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আন্তর্জাতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে শুধু ব্যাংক খাতে লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। অনিয়মে রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলায় সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টাকে দেওয়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। কমিটির এক সদস্য বলেছেন, শেখ হাসিনার আমলে দ্রুত বর্ধনশীল অর্থনীতি প্রচার ছিল মিথ। 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর দেশ থেকে গড়ে 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরগুলোতে পাওয়া নিট বিদেশি সাহায্য ও বিনিয়োগের দ্বিগুণ। এছাড়া যে কর ফাঁকি দেওয়া হয়েছে সেই অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয় শ্বেতপত্র কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি, যাতে উঠে এসেছে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের ভয়াবহ এমন দুর্নীতির ফিরিস্তি।
প্রতিবেদনে বলা হয়, বাস্তবতাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখাতে বছর বছর উচ্চ প্রবৃদ্ধির মিথ দাঁড় করিয়েছিল হাসিনা সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন খাতে ব্যয় করেছে 7,20,000 কোটি টাকা। এই খরচের 40% বা 2,80,000 কোটি টাকা লুটপাট করেছে সরকার ঘনিষ্ঠরা। একটা চিত্র যেটা দেয়া হয়েছে যে প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছিল, বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাধীনে। আমাদের ফাইন্ডিং হচ্ছে প্রবৃদ্ধি ছিল না তা কিন্তু না, কিন্তু যেই মাত্রায় প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেটা ছিল না, আর যেই দিকে যাচ্ছিল দিকটা ছিল উল্টো। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। এ খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে নির্মাণ করা যেত 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু। গত 15 বছর ধরে যে ধরনের নৈরাজ্য চলেছে তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রায় 60টির মতো ব্যাংক, কিন্তু এর মধ্যে 10-15টি ছাড়া আর বাকিদের স্বাস্থ্য খুব একটা ভালো না। এছাড়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, খাতটিতে বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও সরকারের সাথে যোগসাজশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির চ্যানেল হিসেবে কাজ করেছেন তৎকালীন জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগ। আর ছোট বড় সকল প্রকল্প পাশ করাতে লাগত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমতি। বিগত 15 বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয়, যার ফলে উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে লুটপাটের চিত্রে অন্তর্বর্তী সরকার আতঙ্কিত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাচারের অর্থ বিদেশ থেকে ফেরানোর চেষ্টার পাশাপাশি জড়িতদের বিচার হবেই বলে জানিয়েছেন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন শফিকুল আলম। স্যার ইউনূস এটা বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত। বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিকার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগসাজশে করা হয়েছে, এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে। খেলাপি ঋণ এখন 15%-এর মতো আছে, সেটা ইভেনচুয়ালি যে হিট করবে 30%-এর মতো, এটা উইচ ইজ টু হাই। মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে এসব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে উঠে এসেছে তথ্য। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30 লাখ পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80 লাখ পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম। পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, 5 আগস্টের পর দেশে কিছুদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে। In a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a, state where the minorities are oppressed, then the Taliban type of government as if is coming into. Bangladesh people actually feel that they are being victimized for no fault of themselves. And the bad thing about this is that as these vitriolics continue, the sentiments start hardening. This doesn't give anything good to any party. ভারত থেকে ছেড়ে আসা বাস ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়লেও অপপ্রচার চালিয়েছে দেশের কিছু গণমাধ্যম। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জাভেদুর রহমান। তিনি বলেন, দুপুরে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ভারতীয় কিছু গণমাধ্যম হামলা হয় বলে অপপ্রচার চালায়। এতে বাস চালক ছাড়া আহত হয়নি কেউ। বাসটিতে 17 জন ভারতীয় এবং 9 জন বাংলাদেশি যাত্রী ছিলেন। আগরতলার কিছু স্থানীয় সাংবাদিক যারা আছেন বা স্থানীয় লোকদের মধ্যে একটা মেসেজ ওইখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। আমি সম্পূর্ণভাবে এটার প্রত্যাখ্যান করছি এই ধরনের মেসেজটা যারা ছড়িয়েছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস নতুন পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন। রোববার দুপুরে রংপুরে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, পড়াশোনায় যেন বাড়তি খরচ না হয় এবং সবাই যাতে সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে। অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। আওয়ামী লীগ সরকারের সময়ে হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি। রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটি এ ঘোষণা দেয়। মামলা বাণিজ্যে ঠেকাতে কমিউনিটি প্রোটেকশন লিগাল এইড নামে সহায়তা কেন্দ্রটি কাজ করবে বলে জানিয়েছেন তারা। তৎক্ষণাৎ সেবা প্রদানের জন্য হটলাইন চালু করা হয়েছে বলেও জানানো হয়। এছাড়া বিআরপি জানিয়েছে, সাধারণ মানুষকে আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে নিয়মিত কর্মশালার আয়োজন করা হবে। প্রবাসের সময় আরও থাকছে। বরিশালে ভয়াবহ আগুনে পড়ল কয়েকটি গোডাউন ও দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের চেষ্টায় আসে নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। ৭১ ডিসেম্বরে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিনেই বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন এতে। শিক্ষার্থীরা বলেছেন,
গণঅভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় এবারের 16 ডিসেম্বর উদযাপন করবে দেশের মানুষ। বিজয়ের মাসে এমন আয়োজন প্রায় প্রতি বছরই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের মতো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ হয়তো দেখা যায়নি বহুদিন। রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে এসে বিজয় র্যালিতে অংশ নেন প্রায় প্রতিটি হলের ছাত্রছাত্রী। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে তার নেতৃত্বে র্যালিটি স্মৃতি চিরন্তনী চত্বরে গিয়ে শেষ হয়। এবারের বিজয়ের তাৎপর্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি উল্লেখ করে সবাইকে এক হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বিভিন্ন মুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব। সাধারণ শিক্ষার্থীদের মতে এবারের বিজয় র্যালি ৭১ আর ২৪কে একই সূত্রে গেঁথেছে। তবে এই ধারা অব্যাহত রাখতে বিপ্লবের চেতনা মাথায় রেখে দেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ তাদের। ২৪-এর চাওয়া অনেকটার রিফ্লেকশন আমি এখানে দেখেছি। আমার মনে হয় যে এবারের বিজয়ের তাৎপর্য অনেক বেশি। বিজয়কে এখন ওন করার একটা প্রবণতা শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে। আর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে এমন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ২৪-এর বিজয়েরই প্রতিফলন। এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যেই আসলে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। যে ড্রিম ছিল সবসময় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আপনারা তারই একটি প্রতিফলন আজকের প্রোগ্রামে কিন্তু দেখেছেন। বিজয়ের ৫৩ বছরে নতুন করে গড়ে উঠবে সর্বসাধারণের স্বপ্নের বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের পালাতে কারা সহযোগিতা করেছে তা জানতে চায় দেশের মানুষ। সকালে খুলনায় জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। স্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আমির বলেন, ক্ষমতায় স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড এবং পরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় আওয়ামী লীগ। সে সময় যারা ক্ষমতায় ছিল পিলখানায় সেনা সদস্যদের প্রকৃত খুনি তারাই। দেশের শান্তি বিনষ্টে ষড়যন্ত্রকারীদের রুখে দিতেও আহ্বান জানান জামায়াত আমির। বলেন, বিদেশি প্রভুদের না মেনে জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কর্মী সম্মেলনের আগে নড়াইল সদরে এক পথসভায় অংশ নেন শফিকুর রহমান। ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ৫৭ জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। আগামী ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কাউন্সিল অধিবেশন ঘোষণা করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সভাপতি ডক্টর আব্দুল ওয়াহাব। রোববার বিকেলে পার্টির নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সেই সমস্ত ভাইরা শহীদ হয়েছেন যারা এখনো পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের মাধ্যমে আজকে আমরা মুক্ত, আমরা স্বাধীনতাটা পেয়েছি। এবি পার্টির জন্মলগ্ন থেকেই আমরা একটা অধিকার প্রতিষ্ঠা এবং আমাদের যে মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করে আসছে এবং এটা প্র্যাকটিক্যালি ব্যবহারিকভাবে আমরা ময়দানে আছি। ২৮ ডিসেম্বর ২০২৪ সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে কাউন্সিল হবে, সেই কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে আপনাদের সামনে নির্বাচনী শিডিউল ঘোষণা করা হয়েছে। অনিয়ন্ত্রিত নিত্যপণ্যের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জনগণ অন্তর্বর্তী সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারে এক সভায় মন্তব্য করেন তিনি। সবাই না, কতিপয় ব্যক্তি এখনই তাদের কেবলা ঘুরিয়ে দিচ্ছে।
2018 সালে তাবলিগের আলেম ওলামাদের ওপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুবায়েরপন্থীরা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মাওলানা মুফতি আমানুল হক অভিযোগ করেন, তাবলিগের চলমান বিভেদের জন্য সাতপন্থীরা দায়ী, আর তাদের মদত দিয়েছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সংঘটিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক ঘটনা। ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারী পথভ্রষ্ট সাদপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান। দুঃখজনকভাবে সে সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকার ও তার সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আমরা চাই জনগণের এই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 1 ডিসেম্বর 2018 এর টঙ্গী ইজতেমা ময়দানে সাতপন্থীদের নৃশংস হামলা ও হতাহতের ঘটনার তদন্ত সম্পন্ন করবেন, অপরাধীদের শনাক্ত করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী জানিয়েছেন, চলতি মাসে চূড়ান্ত সুপারিশপত্র জমা দেওয়া হবে। জনমুখী, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়তে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের 11তম বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, জনপ্রশাসন না বলে জনসেবা এবং ক্যাডারের বদলে বিসিএস ডিসিপ্লিনের নাম ব্যবহারের সুপারিশ করা হবে। কমিশনের 11তম বৈঠক শেষে তারা এই কথা বলেন। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা। এসি লাইন অফিস সম্পর্কে বাজে ধারণা। রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব। যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গবেষণা করেছে। ছাত্র জনতার জুলাই বিপ্লবে অবদান রেখেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি 30 বছরের পথচলা নিয়ে রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশীজনরা বলেন, নানা সময়ে বিরোধী মত দমন করা হয়েছে, যে চ্যালেঞ্জটি এখনও থেকে গেছে। এ সময় জনস্বার্থে গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহান। 1993 থেকে 2024, 30 পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই 3 দশকের পথ চলায় অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। আয়োজনে অংশ নিয়ে সরকারের নীতি নির্ধারণে জনমত গড়ে তুলতে সিপিডির উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। বলেন, সমালোচনা করার চ্যালেঞ্জ এখনো থেকে গেছে। একটা বিনীত অনুরোধ থাকলো সিপিডির কাছে যে সমালোচনা করা ভালো, তির্যক সমালোচনাও ভালো, কিন্তু একই সাথে বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু সাংঘাতিক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা অল্টারনেটিভ ভয়েস হিসেবে, একটা অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হিসেবে, বিশেষ করে অফিসিয়াল গভর্নমেন্টের ন্যারেটিভটা, ডেভেলপমেন্ট ন্যারেটিভ, উন্নয়নের যে বয়ান, তার বিপরীতে একটা অল্টারনেটিভ দাঁড় করিয়েছে। We all feel that we're in an atmosphere that things have changed, or things are likely to have changed. What I can say is that basically, in some cases, people have changed, but their practices have not changed. এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা জানান, নিজের কর্মজীবনের প্রতিফলন দেখতে পান সিপিডির কার্যক্রমে। বলেন, বরাবরই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে জুলাই বিপ্লবে অবদান রাখা প্রতিষ্ঠানটি। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আগামীতেও গণমানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। গবেষণার মাধ্যমেই দেশ ও সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। This was a pioneering process. Today this process is proliferating. We hope this journey will continue. এমন কিছু করতে হবে যাতে দেশের মানুষের পরিবর্তন হয়। আমাদের মতো যারা সুযোগ পেয়েছি পড়াশোনা করার,
সমাজে প্রতিষ্ঠা পাওয়ার, আমাদের সেই দায়টা সর্বদা মনে রাখার জন্য সিপিডি ওই দায়বদ্ধতা থেকে কাজ করে। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানায় সিপিডি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের চেতনা নষ্ট করতে ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। প্রতিবেশী দেশটির ষড়যন্ত্র ও ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ইনকিলাব মঞ্চের শহীদ সপ্তাহ উপলক্ষে গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাদা ক্যানভাসে প্রিয় বর্ণমালার গাঁথনিতে লেখা এক একটি নাম এখন স্মৃতির দেয়াল, যা তুলে ধরে জুলাই বিপ্লবের দগদগে ক্ষত। বীর যোদ্ধাদের অভূতপূর্ব অভ্যুত্থানের আন্দোলন ও মাতৃভূমি নিয়ে তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে ওঠে শহরের সব দেয়ালের গ্রাফিতি। তবে অনেক দেয়ালে মুছে ফেলা হয়েছে স্বৈরাচার বিরোধী স্লোগান, মুছে ফেলা হয়েছে তারুণ্যের আবেগ। এবার শহীদ সপ্তাহ ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সপ্তাহ জুড়ে জুলাইয়ের গ্রাফিতি ও স্লোগান পুনর্লিখন কর্মসূচি বিপ্লবের বর্ণআঁকি পালন করবে সংগঠনটি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তার ক্ষমতার প্রশ্নে সেও যদি ফ্যাসিবাদকে আবার কোলে তুলে নেয়, কিন্তু যেই হাজারো হাজারো শহীদ, তাদের বাবা মা ভাই বোন, আমরা তাদের যেসব ভাইয়েরা বেঁচে আছি, তারা তো তাদেরকে ভুলে যেতে পারি না। বিপ্লবের স্মৃতি বাঁচিয়ে রাখার এই কর্মসূচিতে যোগ দেয় স্কুলের শিক্ষার্থীরাও, যারা জুলাই বিপ্লবকে ঘিরে স্বপ্ন দেখে একটি সুন্দর বাংলাদেশের। স্লোগানের উপর সাদা কালি মেখে কালো কালি মেখে মুছে দেওয়া যাবে, সেটা হবে না। একবার যদি খুনি মুছা হয়, সেখানে 100 বার খুনি লিখে দিব। আমরা চাই একটা সুন্দর শৃঙ্খলা রাষ্ট্র দেখতে, মানে যেখানে সবাই স্বাধীনভাবে বসবাস করবে, কোনো ফ্যাসিস্ট থাকবে না। তেজগাঁওয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, বিপ্লবের চেতনা নষ্ট করতে ভারতের মিডিয়া উঠে পড়ে লেগেছে। অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করেছে বাংলাদেশ থেকে এবং ভারতীয় হেজেমনির বিরুদ্ধে প্রাথমিক যুদ্ধে জয়লাভ করেছে। ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারতীয় ষড়যন্ত্র ও আধিপত্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবারও রেমিটেন্স আয় 2 বিলিয়ন বা $200 কোটি ছাড়ালো। নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো আয় এসেছে $219 কোটি 95 লাখ মার্কিন ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, নভেম্বর মাসে যে রেমিটেন্স এসেছে তা গত বছরের একই মাসের তুলনায় 13% বেশি। এদিকে অক্টোবরে এসেছিল $239 কোটি 51 লাখ ডলার। নভেম্বরের রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $82 কোটি 42 লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $14 কোটি 58 লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে $122 কোটি 31 লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $62 লাখ 80 হাজার ডলার রেমিটেন্স। দেশে 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভকানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার। ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে, সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা।
এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি বিল করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায়। অপারেটরদের দাবি দাওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডাক কোড না পায় দেখে না, এখন এই ডাক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে। সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি এনটিটিএন লাইসেন্স দেয় তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটাত্মীয়ের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। একই সঙ্গে 2023-24 অর্থ বছরে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে সেনাবাহিনী পদক, 5 জনকে অসামান্য সেবা পদক এবং 18 জনকে বিশিষ্ট সেবা পদক প্রদান করেন সেনাপ্রধান। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতকালেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এতে বছর জুড়ে ডেঙ্গুর দাপটে বাড়ছে প্রাণহানি। রোববার সকালে সিয়ারডাব মিলনায়তনে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় প্রাণহানি বাড়ছে জানিয়ে বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গুতে শক সিন্ড্রোমে মৃত্যুর হার বেশি। ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিভাইরাল ওষুধ না থাকায় নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এডিস মশার কারণে শুধু ডেঙ্গু নয়, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাচ্চারা এমনি সবসময় চঞ্চল থাকে, যখনই নিস্তেজ হয়ে যায় তখনই বুঝতে হবে যে কোনো সমস্যা। একদম ব্লাড প্রেশার নাই, নন রেকর্ডেবল, তখনও বাচ্চা খেলাধুলা করছে, কিন্তু এরকম বাচ্চারাই কিন্তু খুব তাড়াতাড়ি খুব খারাপ ফেসে চলে যায়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এবং এটা সঙ্গত কারণে আমরা জানি যে ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, এটাকে প্রতিরোধ করা সম্ভব। এবং এটা শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, এটা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটা একটি মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, এটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাই বারবার বসেন, প্রতিবার বসেন, কিন্তু সময় এসেছে কম্প্রিহেন্সিভ ওয়েতে এটাকে ভেবে দেখার। নীল জলরাশির বুক চিরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছুটল এমভি বার আউলিয়া। 9 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলতি মৌসুমে 653 জন পর্যটক নিয়ে দেশের একমাত্র প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। জটিলতা কাটিয়ে প্রথমবারের মতো ট্রাভেল পাসে সেন্ট মার্টিনে পথ খোলায় পর্যটকদের কণ্ঠে স্বস্তির সুর ছিল। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। প্রবাল দ্বীপে 12 আউলিয়ার যাত্রা। শঙ্কা ছিল জটিলতাও। 9 মাস ধরে নানা আলোচনার পর অবশেষে পথ খুলল সেন্ট মার্টিনে। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে রওনা হলেন 653 জন পর্যটক। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ার ছড়ার BIWT এর ঘাট থেকে ছেড়ে যায় জাহাজটি। নীল জলরাশির বুকে ছুটে চলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। অবশেষে যেতে পারতেছি, ট্রাভেল পাস পেয়ে গেছি, এইটাই আর কি ভালো লাগতেছে। তো রেস্ট্রিকশনের মধ্যে দিয়েও আমরা আজকে প্রথম দিনই যেতে পারছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। যদিও এদিন 3টি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও ছেড়েছে কেবল MV 12 আউলিয়া।
টেবিল পাসটা একটু জটিল বিষয় ছিল। প্রথম একটু হয়রানি হবে, আমরা যদি আশা করি কিছুদিন চলে এটা অভ্যস্ত হয়ে যাবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত দৈনিক 2000 পর্যটক যেতে পারবে সেন্ট মার্টিনে। পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, তো পলিথিন ব্যাগে যারা পলিথিন নিয়ে যাচ্ছে আর কি তাদেরকে আমরা পাটের ব্যাগ সরবরাহ করছি। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয় জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন প্রবাসের সময়। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল ও মধ্য পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। বিভিন্ন মহাসড়কে বন্ধ হয়েছে গাড়ি চলাচল। নিরাপত্তার স্বার্থে উইসকনসিন, মিশিগান ও ওহাইও সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। সোমবার পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কনকনে ঠান্ডা বাতাস, সঙ্গে প্রচণ্ড তুষারপাত, দৃষ্টিসীমা ঝাপসা হওয়ায় গাড়িগুলো চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে। স্থানীয় সময় শনিবার তীব্র তুষারঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। এতে তুষারের স্তর জমে 10 থেকে 14 ইঞ্চি পর্যন্ত, যেটিকে রেকর্ড বলছে স্থানীয় আবহাওয়া বিভাগ। বরফের চাদরে ঢেকে যায় ডাঙ্কার শহরের রাস্তাঘাট, বন্ধ বিভিন্ন মহাসড়কে যান চলাচল। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত পেনসিলভেনিয়ার বাসিন্দাদেরও। ইরি শহরের আবাসিক এলাকায় ভারী তুষারপাতের কারণে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে আগামী মঙ্গলবার পর্যন্ত সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে উইসকনসিন, মিশিগান, ওহাইও অঙ্গরাজ্যেও। আগামী সোমবার শৈত্যপ্রবাহ সরে যেতে পারে দেশটির পূর্বাঞ্চলের দিকে, তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রির নিচে। এ অবস্থায় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। সুইডেনে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত গাড়িতে বিশেষ শীতকালীন চাকা ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। শীতকালীন চাকা ব্যবহার না করলে জরিমানার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শীত প্রধান উত্তর ইউরোপের দেশ সুইডেন, যেখানে শীতের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে রাস্তাঘাট। এই পরিস্থিতিতে সাধারণ চাকায় গাড়ি চালানো প্রায় অসম্ভব। দেশটিতে অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত গাড়িতে শীতকালীন চাকা ব্যবহার করা হলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তা বাধ্যতামূলক। নিয়ম না মানলে গাড়ি চালকের জরিমানার পাশাপাশি বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। সুইডেনে শীত এবং গ্রীষ্মের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন চাকার ব্যবহার। পরিস্থিতি বিবেচনায় সাধারণত 16 এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত শীতকালীন চাকা ব্যবহার নিষিদ্ধ। এই গাড়ির চাকাটা শীতকালেই শুধু ব্যবহার করা হয়। এই গাড়ির চাকার মধ্যে এক ধরনের বিশেষ ফিন দেওয়া আছে, যেটা বরফের মধ্যে আমাদের চলতে অনেক সুবিধা হয়। এই 1 তারিখের মধ্যে যদি গাড়ির চাকা পরিবর্তন করা না হয় তাহলে আপনাকে পুলিশ হয়তো জরিমানাও করতে পারে। সুইডেনে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শীতের রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে ঝুঁকি মোকাবেলায় বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় এখনও প্রতি বছর মারা যান 200-র বেশি মানুষ। তবে এই সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে সুইডিশ সরকার। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন কলেজের গ্র্যাজুয়েশনে দারুণ সাফল্য পেয়েছেন স্থানীয় প্রবাসী শিক্ষার্থীরা। কলেজটির 10ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিভাবকরাও। গ্র্যাজুয়েশন শেষে কর্মক্ষেত্রে সফলতার মুখও দেখছেন প্রবাসী তরুণরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশের বাইরে অন্তত 10টি দেশে প্রবাসীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে মালদ্বীপ। দেশটিতে অসংখ্য বাংলাদেশিদের কৃতি প্রজন্ম রয়েছে, যাদের সাফল্যে প্রতিনিয়ত বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে। তেমনি একজন কীর্তিমান প্রবাসী উদ্যোক্তা আহমেদ মোত্তাকি, যার হাত ধরেই দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমআই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রতিষ্ঠিত এমআই কলেজের 17টি শাখায় রয়েছে 3000-এর বেশি স্থানীয় ও প্রবাসী শিক্ষার্থী, যার মধ্যে থেকে 1014 জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের সমাবর্তন অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও 2টি অধিবেশনে 10ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে রাজধানী মালের গিয়াসউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে। এ সময় মালদ্বীপের শিক্ষা প্রসারে বাংলাদেশি আহমেদ মোত্তাকির অবদান সম্পর্কে গুরুত্বারোপ করেন বক্তারা। প্রাথমিকভাবে 2014 সালের মধ্যে আমরা 17টা ক্যাম্পাস, এটাই সবচেয়ে বেশি ক্যাম্পাস
মালদ্বীপস কোনো ইউনিভার্সিটি বা কলেজের চেয়ে সবচেয়ে বেশি ব্রাঞ্চ। আমরা সেকেন্ড লার্জেস্ট কলেজ পপুলেশনের দিক দিয়ে, এবং আমাদের মিশন হলো এই কলেজটাকে কলেজ অফ ফার্স্ট চয়েস। আমাদের কলেজে পূর্বে অনেক প্রবাসী স্টুডেন্ট পড়াশোনা করেছে, তাদের প্রবাসী যারা কাজ করেন তাদের সন্তানেরাও এখানে লেখাপড়া করে, বিভিন্ন দেশের স্টুডেন্ট পড়াশোনা করার সুযোগ পেয়েছে। বর্তমানে ভিসা সমস্যার জন্য অনেক স্টুডেন্ট আসতে পারছে না, কিন্তু অনলাইনে পড়াশোনা করার সুযোগ সবারই আছে। প্রতিষ্ঠার 18 বছরের শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে মিয়ান্স ইন্টারন্যাশনাল কলেজ। আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ এর একটি শাখাও বাংলাদেশে খোলার স্বপ্ন দেখছেন শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। জীবিকার তাগিদে প্রবাসে এসে নানা পেশায় যুক্ত থাকার পরও কাজের ফাঁকে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন অনেকে, পাশাপাশি কর্মক্ষেত্রেও পেয়েছেন সফলতা। The faculties were great, the college was great, everyone was very friendly, and I would like to thank all my faculties and my staffs. এখানে শিক্ষা ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো, আপনি পড়ালেখার পাশাপাশি কাজের একটা সুবিধা পাচ্ছেন, এবং এটা আপনার শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন দর্শক সারিতে থাকা স্থানীয় এবং প্রবাসী গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরাও ছিলেন উচ্ছ্বসিত। সময় সংবাদ, মালদ্বীপ। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস 2024। স্থানীয় সময় শনিবার রাজধানীর কুয়ালালামপুরের জি টাওয়ার বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসীদের সম্মানে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এ সময় দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের হাতে ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2024-এর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রবাসী ডাক্তার, প্রকৌশলী, গবেষক, ব্যবসায়ী এবং সাংবাদিক। বিপিএল মাঠে গড়ানোর বাকি নেই 1 মাসও, অথচ এখনও পার্টিসিপেশন মানি পরিশোধ করেনি একাধিক দল। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকদের পরিচয় নিয়েও আছে বিতর্ক। এসবের পাশাপাশি বিসিবিকে চাপে রেখেছে সাকিব আল হাসান ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরের কথা, এই অলরাউন্ডারের বিপিএলে অংশগ্রহণের সম্ভাবনা এখন নেই বললেই চলে। 5 তারকা হোটেলে মাস্কাট উন্মোচন, 3 ভেন্যুতে 3টি ভিন্ন কনসার্ট, যেখানে দেখা যাবে বিশ্ববরণ্য নামি দামি শিল্পীদের। অর্থের এত কারিগরি খরচের মাঝে উপেক্ষিত কেবল মাঠের ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 11তম আসরে এসেও লভ্যাংশ ভাগাভাগিতে রাজি নয় বিসিবি। পাপনের নেতৃত্বাধীন বোর্ডের সমালোচনায় মুখর থাকা ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের সবথেকে বড় উৎসবে নাকি লাভের চেয়ে ক্ষতি বেশি। প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি, কেউ টাইম দেয় না, এই ধরনের অনুষ্ঠান না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন। বোর্ড সভাপতির ভাষায় বিপিএল অলাভজনক হলেও পার্টিসিপেশন ফি আদায়ে উদার বিসিবি। এখনো টাকা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। অদৃশ্য ইশারায় চিটাগাং কিংসের বকেয়া 9 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয় 3.5 কোটিতে, যদিও সে টাকাটাও এখনো বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। নেগোসিয়েশন করে আমরা একটা রেট করেছি, এখনো প্রথম চেকটা পাইনি। চিটাগাং কিংসের কম ছিল, ওইটা আমরা একটা পর্যায়ে এনেছি, বাট ওই বাকি টাকাটাতে এখনো পাইনি, বাট আমি আশা করছি এই চলাকালীন সময় পেয়ে যাব। এসব বিতর্কের পাশাপাশি ফারুক আহমেদের গলার আরেক কাটার নাম সাকিব ইস্যু। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই অলরাউন্ডারের খেলা না খেলা নিয়ে সোজাসাপটা উত্তর নেই। বিসিবি সভাপতি আবারও এই ইস্যু ঠেলে দিয়েছেন সরকারের কোর্টে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না, আপনার প্রিপারেশন হয়, টিমের জেলটা দরকার হয় খুব বেশি। সো এটা যদি করতে পারছে না এখন, আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয়। একের পর এক ইস্যুতে নতুন দায়িত্বে চাপ বাড়ছে ফারুক আহমেদের ওপর। এবারে বিপিএলের সবথেকে বড় চমক ডানা 36। শান্তির প্রতীক পায়রার উপর নির্ভর করে এই মাস্কাট তৈরি করা হলেও এবারের বিপিএলকে ঘিরে শান্তি নেই কারণ ফ্র্যাঞ্চাইজিদের সব ফ্র্যাঞ্চাইজি ফি এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, এবং সাকিব আল হাসান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। এত সব অশান্তির ভিড়ে বিপিএলের নতুন আসর কতটুকু শান্তি যোগাবে ক্রিকেট প্রেমীদের মনে, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার 1600 কোটি ডলার।
এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।